নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বছরখানেক আগেকার ঘটনা। আমাদেরই এক বন্ধু শিহাব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে। সেখান থেকে এসে সে আমাদের এক রোমহর্ষক ঘটনা শোনালো। ঘটনাটা ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে। ওনার নাম ছিল মন্নান মিয়া। আমাদের এই ঘটনার মূল অংশ মন্নান মিয়াকে নিয়েই। মন্নান মিয়া শ্রীপুরের গ্রামের স্থানীয় কেউই নন। বছর পাঁচেক আগে গ্রামে এসেছিলেন ঘুরতে ঘুরতে। এরপর গ্রামের লোকজন তাকে খুবই পছন্দ করে ফেলে। একটা ঘরও তুলে দেওয়া হয় তার জন্য। লোকটা খুবই মিশুকে প্রকৃতির ছিল। কারো যে কোনো সাহায্যে তাকে ডাকলেই সাড়া দিত সে। গত 2009 সালে গ্রীষ্মের এক দুপুরে মন্নান মিয়া মারা যায়। লোকমুখে শোনা যায় ওই দিন বাজার করে এসে মন্নান মিয়া হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। বারবার বলতে লাগে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি। তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার লাশ সেদিনই দাফন করে দেওয়া হয়। গ্রাম্য রীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানে শুধু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই জায়গা রাখেন। মন্নানের সেই গ্রামে কোনো পরিচিত কেউই ছিল না। তার কবর দেওয়া হয় রাস্তার পাশেই একটা বেলগাছের নিচে। তার মারা যাওয়ার কারণ কেউই আবিষ্কার করতে পারেনি। আমার এক বন্ধুর নাম জাবেদ। আমাদের মাঝে ও বলতে গেলে দুঃসাহসী। জীবনের একটা বড় সময় সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে। বেচারার খুব কষ্ট যে জিন ভূত কিছুই কখনো তার সামনে দেখা দেয়নি। শিহাবের কাছে ঘটনা শুনেই সে লাফিয়ে উঠল। যে করেই হোক তাকে সেখানে যেতেই হবে। এর পিছনে একটা বড় কারণ ছিল শিহাবের শেষ কথাটি। মন্নান মিয়া কবরের রাস্তায় নাকি প্রায় রাতের বেলা কাউকে বসে থাকতে দেখা যায়। কয়েকজন তো অলক করে বলেছে তারা মন্নান মিয়াকে দেখতে পেয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মন্নান মিয়ার কবরের উপর নাকি একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথা থেকে আসে, রাত শেষ হয়ে কোথায় যায় তা আজ পর্যন্ত কেউই জানতে পারেনি। এমনকি দিনের বেলা কুকুরটাকে কেউ কখনো দেখেও নি। প্রতি পূর্ণিমা রাতে কুকুরটা মন্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে। যারা রাতের বেলা গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরটাকে দেখেছেন। মন্নান মিয়ার কবর যেই রাস্তায়, ওই রাস্তাটা এখন প্রায় বন্ধের উপক্রম। এই কথাগুলো আসলে জাবেদের মাথাটা খারাপ করে দিল। শিহাবের এক কথা, সে কোনো অবস্থাতেই জাবেদকে নিয়ে যেতে রাজি নয়। জাবেদ অনেকটা নাছোড়বান্দা পাবলিক। অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ শিহাবকে রাজি করলো যাওয়ার ব্যাপারে। আমার নিজেরও যাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা চলছিল, তাই যাওয়া সম্ভব হয়নি। জাবেদের প্ল্যান ছিল পূর্ণিমা রাতে উক্ত স্থানে উপস্থিত থাকা। এতে কুকুরটার দেখা পাওয়া যাবে, পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলো থাকবে। বাংলা ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করে রওনা দিল তারা। তারা মানে জাবেদ আর শিহাব। সাথে আর দুজনের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দুজনই যাওয়া বাদ করে দেয়। পারিবারিক কিছু ঝামেলার কারণে দুজনে যাওয়া বাতিল হয়ে যায়। জাবেদরা নির্দিষ্ট সময়ে গ্রামে পৌঁছায়। আদর আপ্যায়নে তাদের বরণ করে নেয় শিহাবের আত্মীয় স্বজনরা। মোটামুটি ফি হবার পর জাবেদ
সিয়াবের ছোট কাকাকে খুলে বলে আসার আসল উদ্দেশ্য। শুনে ছোট কাকা কিছুটা গম্ভীর হয়ে যায়। শেষমেশ জাবেদ আর সিয়াবের প্রবল অনুরোধের মুখে নতি স্বীকার করতে হয় তার। যাওয়ার অনুমতি দেন, কিন্তু সাথে তার দেওয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে। জাবেদ চাইছিল একাই যেতে, কারণ এই সব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি প্যাঁচ লেগে যেতে পারে। কিন্তু ছোট কাকার শর্ত একটাই, হয় সাথে তার দেওয়া গার্ড নিয়ে যেতে হবে, না হলে কাউকেই যেতে হবে না। অজ্ঞতা জাবেতে রাজি হতেই হলো। সেদিন ছিল রবিবার। সন্ধ্যার পর আকাশ জ্বলজ্বল করে পূর্ণিমার চাঁদ উঠল। চাঁদের আলোতে চারপাশে যেন আলোকিত হয়ে উঠল। বিপত্তি শুরু হলো ঠিক তখনই। শিহাব তাড়াহুড়ো করে বের হতে গিয়ে দরজার চৌকাঠে ধাক্কা খেলো। সাথে সাথে মাথা ধরে বসে পড়ল শিহাব। হাত সরাতেই দেখে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসা ভর্তি মানুষের মধ্যে হট্টগোল বেঁধে গেল। একে তো গ্রামাঞ্চল, তার উপর এখনো ফ্রিজ জিনিসটা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। শিহাবকে ধরাধরি করে নলকূপের পাড়ে নিয়ে যাওয়া হলো। প্রায় 20 মিনিট লাগলো রক্ত বন্ধ হতে। এদিকে জাবেদ তো টেনশনে মারা যাচ্ছে। শেষমেশ বুঝি যাওয়াটাই বাতিল হয়ে গেল। ওই অবস্থায় শিহাবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না। কিন্তু জাবেদ কাকাকে বলে তার নিজের যাওয়া নিশ্চিত করে নিল। সাথে থাকবে গাইড রতন আলী। রতন আলী ওই গ্রামের সবচেয়ে সাহসী মানুষদের মধ্যে একজন। ছোট কাকা রতনকে বুঝিয়ে দিলেন যেন কোনো অবস্থাতেই জাবেদকে ফেলে চলে না আসে। গ্রামে ছোট কাকার ভালো প্রতিপত্তি ছিল। রতন আলী নিজের বুকে চাপড় দিয়ে বলল সে কাউকে ভয় করে না, ভূতের ভয় তার নেই। বরং শহরে ভাইয়ের সাথে সেও আজকে দেখবে কিসের ভূত, কার ভূত। রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট। জাবেদ ঢাকা থেকেই একটা শক্তিশালী টর্চ আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে। পাশেই রতন আলী। রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানাতে লাগলো। কোন বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে, কে কোথায় ফাঁস লাগিয়ে মারা গেছে। জাবেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল। বাড়ি থেকে জায়গাটার দূরত্ব 2 মাইলের মতো। গ্রামের নীরবতায় নাকি ভূত দেখার টেনশনে কে জানে। জাবেদের ভীষণ বাথরুম চাপল। রতন আলীকে সে টর্চটা ধরতে বলে নিজে গেল একটা গাছের নিচে প্রাকৃতির ডাকে সাড়া দিতে। কাজ শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতন আলী জাবেদকে জিজ্ঞাসা করে বসল, মান্নান মিয়া সম্পর্কে কতটা কি জানে সে। জাবেদ একটু চমকে গেল, কারণ কিছুক্ষণ আগে যেই গলায় রতন আলী কথা বলছিল তার সাথে এখনকার গলা যেন একটুকু অমিল লক্ষ্য করা যায়। তবে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি আসলেই তাই, নাকি তার দুর্বল মনের চিন্তা। জাবেদ মান্নান মিয়া সম্পর্কে যা জানতো তা বলল রতন আলীকে। শুনে রতন আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মান্নান মিয়া কেমনে মারা গেছে জানতে চান? জাবেদ কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু সবাই যে বলে মান্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না, তাহলে তুমি কিভাবে জানো? রতন বলল, মান্নান আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। মরার আগে কি তোমার সাথে কথা হয়েছিল? কিছুক্ষণ চুপ করে থেকে রতন বলল, আপনি আসল ঘটনা জানতে চান? জাবেদের এই প্রথম গায়ে একটা কাঁটা দিয়ে উঠল। তবুও সে উত্তর দিল, হ্যাঁ, তুমি যদি জানো তাহলে বলতে পারো। যেদিনের ঘটনা সেদিন সকালে মান্নান মিয়া তার সপ্তাহের
বাজার করতে যায়। বাজারে পরিচিত মানুষদের সাথে কথা বলে এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে রওনা হয় বাসার দিকে। পথের মধ্যে একটা কবর পড়ে ওই রাস্তায়। অনেকেই বলে ওই কবরে নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায়। আবার অনেকে বলে ওই কবর থেকে রাতের বেলা নানা রকম আওয়াজ আসে। কে বা কারা কান্না করে কেউই আজ পর্যন্ত দেখেনি। সেই আওয়াজ নাকি পাক খেয়ে খেয়ে বাতাসে ভাসে। মন্নান মিয়া ওইসব ব্যাপারে তেমন পাত্তা দিত না। সেদিন আসার পথে হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায়। তার বাজারের ব্যাগ থেকে বোতল বের করে পানি খাওয়ার জন্য রাস্তার পাশে বসে পড়ে সে। এমন সময় একটি কালো কুকুর এসে তার পাশে বসে। কুকুরটাকে দেখে একটু অবাক হয় মন্নান মিয়া। গ্রামে অনেক দিন যাবৎ আছে সে, কিন্তু আগে কখনো এত বড় কালো কোনো কুকুর দেখেনি। কুকুরটা মন্নান মিয়াকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎ মন্নানকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমার কবরের পাশে বসে আছিস, তোর সাহস তো অনেক বেশি দেখছি। মন্নান প্রথমে ভাবল তার শোনার ভুল হয়েছে। সে ব্যাগ থেকে পানি বের করে চোখে মুখে পানি দিল। এইবার সে আরো স্পষ্ট শুনতে পেল কুকুরটা বলছে, কিরে ভয় পেলি নাকি? মন্নান মিয়া এইবার পুরো ঘাবড়ে গেল। অনিশ্চিত বিপদের আশঙ্কায় সে তার হাতের পাশে পড়ে থাকা একটা গাছের ডাল নিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে। ডালটা সরাসরি গিয়ে লাগলো কুকুরটার মুখে। এক পাশ কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো। প্রচণ্ড রাগে গর্জে উঠল কুকুরটা। স্পষ্ট ভাষায় মন্নানকে বলল, তুই আমাকে আঘাত করেছিস, এর পরিণাম তুই ভোগ করবি। এই বলে কুকুরটা ভয়ঙ্কর গর্জন করে মন্নানকে কামড়াতে আসলো। কুকুরটার সাথে ধাক্কা লাগার সাথে সাথে মন্নান জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানো অবস্থায় মন্নান স্বপ্নে দেখে এক বুড়ো লোককে। লোকটি প্রবল ঘৃণা নিয়ে তাকিয়ে আছে মন্নানের দিকে। মন্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে আঘাতও করেছিস, এর পরিণাম তোর মৃত্যু। মন্নান ভয়ে জড়সড় হয়ে বলল, আমি জানি না আপনি কে, আপনাকে আমি আমার জীবনে আগে কখনো দেখিওনি, আমি কিভাবে আপনাকে আঘাত করব। তখন লোকটি নিজের বর্ণনা দিল। ওই বৃদ্ধ লোকটি একজন তান্ত্রিক ছিল। একবার মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে ফাঁস দিয়ে মারা হয়। এরপর তাকে কবর দেওয়া হয় গ্রাম থেকে দূরে একটা বদ্ধ এলাকায়। সেই তান্ত্রিক মারা যাওয়ার পরও তার আত্মা এখনো মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায়। তান্ত্রিকটা মন্নানের সামনে কুকুর বেশে এসে বসেছিল এবং মন্নান তাকে আঘাত করায় সে ভীষণ ক্ষুব্ধ হয়। এরপর হঠাৎ মন্নানের জ্ঞান ফিরে আসে। সে খুব খারাপ অনুভব করতে থাকে। তারপর তার নিঃশ্বাসে সমস্যা হতে থাকে। সেখান থেকে কোনো রকমে বাসায় যায় মন্নান। এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। রতনালী এইটুকু পর্যন্ত বলার পর হঠাৎ কর্কশ শব্দে কাছেই কোথাও একটা প্যাঁচা ডেকে ওঠে। ঠিক সাথে সাথে চমকে উঠে জাবেদ শুনতে পায় রতনালী তাকে পিছন থেকে ডাকছে, ওই ভাইজান জলদি লন, মরতে কতক্ষণ লাগে। জাবেদ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে অস্থির চিত্তে অপেক্ষা করছে রতনালী। আর সে নিজেকে আবিষ্কার করে সেই গাছটার নিচে, যেখানে সে একটু আগে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন
এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।